দিল্লি লালকেল্লার বিস্ফোরণ আর তার পেছনে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্যি মৃত্যুর ডাক্তাররা। ভাবুন একবার যে ডাক্তাররা জীবন বাঁচানোর শপথ নেন, তারাই নাকি নিরীহ মানুষের জীবন কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছিলেন। এই একটা কথাই কিন্তু পুরো তদন্তের সবথেকে বড় ধাঁধাটা সামনে নিয়ে আসে। আসুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এমনটা হতে পারে। তো চলুন ফেরা যাক একদম সেই মুহূর্তে যেখান থেকে এই গোটা তদন্তের জাল বোনা শুরু হয়েছিল। ব্যাপারটা ভাবুন, দেশের রাজধানীর একেবারে প্রাণকেন্দ্রে লালকেল্লার কাছে একটা জনবহুল এলাকা, আর সেখানে একটা শক্তিশালী বিস্ফোরণ। পুরো এলাকাটা লিটারালি কেঁপে ওঠে। এই বিস্ফোরণটা কিন্তু শুধু কিছু জীবন বা সম্পত্তি কেড়ে নেয়নি, জন্ম দিয়েছিল এমন কিছু কঠিন প্রশ্নের যার উত্তর আজও খোঁজা হচ্ছে। আর সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশন শুরু হয়ে যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে একটা হাই লেভেল মিটিং ডাকেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সবাই বলেন যে অপরাধীদের কোনোভাবেই ছাড়া হবে না। আর তদন্তের ভার সোজা চলে যায় দেশের সেরা তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএর হাতে। ইউএপি এর মতো কঠিন আইনে মামলাও দায়ের করা হয়। তদন্ত যত এগোতে থাকে একটা অবিশ্বাস্য তথ্য সামনে আসতে শুরু করে, এমন এক ধারণা যা এই গল্পের সবথেকে ভয়ঙ্কর দিকটা তুলে ধরে। এই যে শব্দটা হোয়াইট কলার মডিউল, এটাই কিন্তু তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। মানে এতদিন সন্ত্রাসবাদের কথা বললে আমাদের মাথায় কি আসত? হয়তো অশিক্ষিত ব্রেনওয়াশ যুবক। কিন্তু এই কেসটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ডাক্তারদের মতো সমাজের সবথেকে শিক্ষিত আর সম্মানীয় পেশার মানুষরাও এর অংশ হতে পারে। এই সত্যিটাই যেন সবকিছু ওলটপালট করে দিল। এই বৈপরীত্যটা একবার দেখুন। একদিকে তাদের শপথ মানুষের জীবন বাঁচানোর, আর অন্যদিকে তাদের বিরুদ্ধেই অভিযোগ মানুষের জীবন কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের। একদিকে তারা সমাজের চোখে ত্রাতা, সম্মানিত পেশাদার, আর অন্যদিকে সন্ত্রাসের স্থপতি। এই দ্বন্দ্বটাই কিন্তু পুরো ব্যাপারটাকে আরও বেশি শিউরে ওঠার মতো করে তোলে। তাহলে কারা এই লোকগুলো? চলুন এবার এক এক করে সেই অভিযুক্তদের দিকে তাকানো যাক, যাদেরকে এই তথাকথিত হোয়াইট কলার মডিউলের অংশ বলে সন্দেহ করা হচ্ছে। প্রথমেই যার নাম উঠে আসে তিনি হলেন ডক্টর উমর নবী, পুলওয়ামার বাসিন্দা, একজন এমবিবিএস ডাক্তার। আর সবথেকে বড় কথা, তদন্তকারীদের সন্দেহ বিস্ফোরণে যে i-20 গাড়িটা ব্যবহার করা হয়েছিল সেটা তিনিই চালাচ্ছিলেন। এরপর আছেন ডক্টর মুজাম্মিল শাকিল। উনি ফরিদাবাদের আল ফালা ইউনিভার্সিটির মেডিকেল কলেজে কাজ করতেন। আচ্ছা, ওনার নামটা সামনে এলো কী করে জানেন? শ্রীনগরে জৈশ-ই মোহাম্মদের কিছু পোস্টার পাওয়া যায়, আর সেখান থেকেই তদন্তকারীরা ওনার খোঁজ পান। এই মডিউলের আরেকজন সদস্য হলেন ডক্টর আদিল মাজিদ রাঠের। কুলগামের বাসিন্দা, কিন্তু পোস্টিং ছিল উত্তরপ্রদেশের সাহারানপুরে। এই মডিউলের বিরুদ্ধে যখন বড় আকারের অভিযান চালানো হয়, তখনই ওনাকে গ্রেফতার করা হয়। আর এই তালিকায় আছেন একজন মহিলা ডাক্তারও, ডক্টর শাহিন শাহিদ। ওনার কাছ থেকে একটা অ্যাসল্ট রাইফেল পর্যন্ত উদ্ধার করা হয়। ভাবা যায় উনি আগে সরকারি মেডিকেল অফিসার ছিলেন। আর অভিযোগ আরও গুরুতর, বলা হচ্ছে উনি নাকি জৈশের মহিলা শাখার জন্য লোক নিয়োগের কাজও করতেন। আচ্ছা, এই পুরো তদন্তের কেন্দ্রবিন্দুতে কিন্তু ছিল একটা জিনিস, বিস্ফোরণে ব্যবহৃত ওই হুন্ডাই i-20 গাড়িটা। চলুন এবার ওই গাড়িটার যাত্রাপথটা একটু দেখে নিই। এই গাড়িটার মালিকানার ইতিহাস কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, গাড়িটা প্রথমে ছিল গুরুগ্রামের মোহাম্মদ সালমানের কাছে, সেখান থেকে গেল ওখলার দেবেন্দ্রর কাছে, তারপর আম্বালার নাদিমের কাছে। এরপর গাড়িটা পৌঁছায় পুলওয়ামায়, প্রথমে তারিক মালিক, তারপর আমির রশিদের হাত ঘুরে শেষমেশ পৌঁছায় ডক্টর উমর নবীর কাছে। এই যে এতগুলো হাত বদল, এই সূত্র ধরেই কিন্তু তদন্তকারীরা মূল অভিযুক্ত পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। আর বিস্ফোরণের দিন গাড়িটার গতিবিধি ছিল ঠিক এই রকম। সকাল 7:30টায় গাড়িটাকে দেখা যায় ফরিদাবাদের এশিয়ান মেডিকেল কলেজের বাইরে। সকাল 8:04 সেটা বদরপুর টোলবুথ পেরিয়ে দিল্লিতে ঢুকে। এরপর দুপুর 3:19 গাড়িটা লালকেল্লার কাছের একটা পার্কিংয়ে ঢুকে, বেরিয়ে আসে সন্ধে 6:22। আর ঠিক সন্ধে 6:52 লালকেল্লার কাছে একটা রেড লাইটে গাড়িটা বিস্ফোরিত হয়। এই সব তদন্ত, ষড়যন্ত্র, এগুলোর ঊর্ধ্বে হল সেই মানুষগুলো যারা এই হামলায় প্রাণ হারিয়েছেন। চলুন এবার এই ঘটনার সবথেকে দুঃখজনক দিকটা দেখি, এর মানবিক মূল্য। এখনও পর্যন্ত মাত্র 4 জন নিহতকে শনাক্ত করা সম্ভব হয়েছে, মাত্র 4 জন। আর এরা কারা ছিলেন? দেখুন, পঙ্কজ সাহানি, বয়স মাত্র 22, একজন ক্যাব চালক যিনি সবে এইচএস পাশ করেছিলেন। 32 বছরের দীনেশ মিশ্র, চাঁদনি চকের একজন দোকানদার। অশোক কুমার, 34 বছর বয়স, একজন বাস কন্ডাক্টর। আর 23 বছরের নোমান, যে তার পরিবারের একমাত্র রোজগারে ছিল, দিল্লিতে এসেছিল কেনাকাটা করতে।
এরা সবাই ছিলেন আমাদের মতোই সাধারণ মানুষ যাদের জীবনটা এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। আর আরও দুঃখের বিষয় হল এখনও অন্তত 9 জন নিহতকে শনাক্তই করা যায়নি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভাবুন, একটা মৃতদেহ পাওয়া গিয়েছিল গাছের ওপরে আটকে থাকা অবস্থায়। এই ভয়ঙ্করতাটা কল্পনা করাও কঠিন। এই তদন্তে অনেক কিছু সামনে এসেছে, সত্যি, কিন্তু তারপরেও এমন কিছু বড় বড় প্রশ্ন রয়ে গেছে যার উত্তর আজও মেলেনি। সবথেকে বড় প্রশ্নটা তো নিরাপত্তা নিয়েই। আচ্ছা, দেশের রাজধানীর একেবারে প্রাণকেন্দ্রে একটা হাই সিকিউরিটি জোনে এত বড় একটা নিরাপত্তা ব্যর্থতা ঘটল কী করে? এটা তো একটা বিরাট প্রশ্নচিহ্ন তুলে দেয়, তাই না? দ্বিতীয় প্রশ্নটা হলো টাকা নিয়ে। এই যে এত সফিস্টিকেটেড একটা টেরর মডিউল, এদের ফান্ডিং কোথা থেকে আসছিল? এত বড় একটা ষড়যন্ত্র করার জন্য যে বিপুল পরিমাণ টাকা লাগে, সেই টাকার উৎসটা কি, সেটাও কিন্তু এখনও অজানা। আর একটা থিওরিও কিন্তু উঠে আসছে। আচ্ছা, এটা কি একটা প্যানিক ব্লাস্ট ছিল? মানে অপরাধীরা কি বুঝতে পেরেছিল যে তারা ধরা পড়ে যেতে পারে, আর সেই ভয়েই কি সময়ের আগেই বিস্ফোরণটা ঘটিয়ে দিয়েছিল? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আর সব শেষে সেই প্রশ্নটা যা এই পুরো ঘটনাকে সবথেকে বেশি অস্বস্তিকর করে তোলে। আচ্ছা, যদি ডাক্তাররাই সন্ত্রাসী হতে পারেন, যাদের হাতে আমরা নিজেদের জীবন সঁপে দিই, তারাই যদি জীবন কেড়ে নেওয়ার খেলায় মেতে ওঠে, তাহলে বিশ্বাসটা আর কাকে করা যাবে? সমাজের বিশ্বাসের ভিত্তিকেই তো নড়ে যায়, তাই না?